তাহেরা জেরিন আসছো, আশরাফুল অ্যাড হইছো, আশরাফুল, সাইফুল, সাইফুল আসো, চট্টগ্রাম সাইফুল, ওয়ালাইকুম আসসালাম। কে সাইফুল? ফারিয়া ফেনী থেকে না, ফেনীর ফ, ফারিয়ার ফ। আদিবা ফরিদপুর, আদিবা আপনি অ্যাড হয়েছেন। আইরিন ফরিদপুরের আইরিন, ফেনীর ফারিয়াতে অ্যাড হইলো দেখলাম। তৌফিক গাইবান্ধা আসো, তৌফিক, তৌফিক আসো। তারপরে হচ্ছে আমি কাজ করতেছি প্লাস অ্যাটেন্ডেন্স দেখতেছি একটু। মেঘলা রামগঞ্জ লক্ষ্মীপুর। তারপরে স্নিগ্ধা রাজবাড়ি আসো। জি স্যার আসি। রাকিব লালমনিরহাট। লিউমি বাসার। জি স্যার কেমন আছো তুমি? নেহাল তো কথা হইল। সৌরভ আসো, সৌরভ আজকেও কি অবস্থা নাকি? হাফিজ অ্যাড হইছো, হাফিজ কুমিল্লা হাফিজ। ও কিসে ক্লাস করে তাহলে? কিসে ক্লাস করে? আমাকে বলছিল, পরে ফোন করে বলছিল যে ক্লাস করছে। অর্পণ আসো, নতুন স্টুডেন্ট অর্পণ নেত্রকোনা। জি স্যার। তুর্য মজুমদার, ওয়ালাইকুম আসসালাম। কে রে? সৌরভ আসছো? জি থ্যাংক ইউ। আমরা শুরু করতে যাচ্ছি। আসছো আদিবা আইরিন, কাকে কাকে জানি পাইনি। আদিবা আইরিন আসছো? দুইজনই ছিল না। জি আর দেখার দরকার নেই, আমরা আমরা শুরু করব। দেখা দেখি পরে, হ্যাঁ পড়ি। হ্যাঁ 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 টাইম হয়ে গেছে, আমরা পড়ি। আমরা গতদিন পড়েছিলাম চাহিদা বিধি। একটু হাইলাইটস করে আমি নতুন টপিকে যাব। যে আমি গতদিন পড়েছিলাম কি চাহিদা বিধি, এটা পড়ছিলাম আমরা। চাহিদা বিধি। অর্পণ এবং তুর্যর উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের ফ্রেন্ড নেহাল সৌরভ ওদের কাছ থেকে এটা নিয়ে নিবা যে পিতে প্রাইস মানে দাম, কিউতে কোয়ান্টিটি, কিউতে কোয়ান্টিটি মানে পরিমাণ। এগুলো আমি লিখে দিয়েছিলাম, ওদের কাছে স্ক্রিনশট আছে, ওটা তোমরা নিয়ে নিবা। ডিতে ডিমান্ড মানে কি চাহিদা, এগুলো আমি লিখে দিয়েছিলাম। চাহিদা বিধি পড়েছিলাম, আমি একটু হাইলাইটস করব কারণ পরের টপিক আলোচনা করতে গেলে আমাকে চাহিদা বিধি একটু ধারণা জানতে হবে, বিধি আমি হাইলাইটস করে যাচ্ছি, তাহলে তো সবারই সুবিধা হবে। কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা আমি বলেছিলাম এক্স একটা দ্রব্য, যেমন ধরেছিলাম এক্সটা হচ্ছে মাংস। এক্সের চাহিদা বা মাংসের চাহিদা নির্ভর করে ফাংশন অফ প্রাইস অফ এক্স, এক্সের দামের উপর। এমনিতে নর্মালি বুঝে, এটা না লিখেই বুঝাই। মনে করো তুর্য বা অর্পণ তোমাদের ফ্যামিলিতে মাংসের চাহিদা হয় মাসে 10 কেজি। এই চাহিদাটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই মাংসের দামের উপর নির্ভর করে। মাংসের সাথে সম্পর্কিত দ্রব্য মাছের দামের উপর নির্ভর করে। তোমার বাবার আয়ের উপর নির্ভর করে বা ফ্যামিলির আয়ের উপর নির্ভর করে। তারপরে ফ্যামিলির সদস্য সংখ্যার উপর নির্ভর করে, ফ্যামিলির সদস্যদের রুচির উপর নির্ভর করে, পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করে, তোমার ফ্যামিলির স্ট্যাটাসের উপর নির্ভর করে। আরও অনেক বিষয় থাকতে পারে, একটা দ্রব্যের চাহিদা অনেক বিষয়ের উপর নির্ভর করে। তো এগুলোর মধ্যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত। মনে করো তোমার বাবার আয় আগের মতো, সম্পর্কিত দ্রব্যের দাম আগের মতো, ফ্যামিলির সদস্য সংখ্যা আগের মতো, রুচি আগের মতো, সব কিছু আগের মতো, শুধুমাত্র তোমার মাংসের দাম বেড়ে গেছে। অন্যান্য বিষয়গুলো সব অপরিবর্তিত, কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র মাংসের দাম 700 থেকে 1000 টাকা কেজি হয়েছে। তাহলে চাহিদা বাড়বে না কমবে? নতুন অর্পণ বা তুর্য রেসপন্স করবে, হ্যাঁ চাহিদা কমবে। আর যদি দাম কমে 700 থেকে 500 আসে তাহলে চাহিদা কী হবে? চাহিদা বাড়বে। এক্সের চাহিদা নির্ভর করে বা মাংসের চাহিদা নির্ভর করে মাংসের দামের উপর, মাংসের সাথে সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর। ওয়াই দ্বারা আয় বোঝায় অর্থনীতিতে, ওটা লিখে দিয়েছিলাম এখানে আমি, তোমরা উঠে নিবা। তারপরে টিতে টেস্ট, রুচি পছন্দ অভ্যাসের উপর। এনতে নাম্বার অফ পার্সেজার, ক্রেতার সংখ্যার উপর। এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এগুলোর মধ্যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত, এগুলোর কোনো পরিবর্তন হবে না, ফিক্সড থাকবে। উপরে বার চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এগুলো ফিক্সড থাকবে। অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি শুধুমাত্র এক্সের দাম বা মাংসের দাম বাড়ে, এটার উপর কিন্তু বার চিহ্নটা দেইনি আমি, এগুলোর উপর দিচ্ছি, মানে এগুলো অপরিবর্তিত, এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র মাংসের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। তাহলে দাম আর চাহিদার মধ্যে কী সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই এনতে নাম্বার অফ পার্সেজার বোঝাচ্ছে এইখানে, শুধুমাত্র এই কোশ্চেনটার ক্ষেত্রে ক্রেতার সংখ্যা বোঝানো হচ্ছে। নাম্বার অফ পার্সেজার, ক্রেতার সংখ্যা। তো দেখো এই সকল বিষয় অপরিবর্তিত থেকে শুধুমাত্র এক্সের দাম বা মাংসের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। অর্থাৎ দাম, মাংসের দাম বাড়ে চাহিদা কমে, মাংসের দাম কমে চাহিদা বাড়ে। তাহলে দাম আর চাহিদার কি? বিপরীতমুখী সম্পর্ক। দাম একদিকে যাচ্ছে, চাহিদা আরেক দিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কই হচ্ছে বা সম্পর্ককে চাহিদা বিধি বলে। এটাকে আমরা ব্যাখ্যা করেছিলাম মানে এরকম একটা অপেক্ষক নিয়ে, কিউডি ইকুয়াল 10 - 2 পি। চাহিদার পরিমাণ কার উপর নির্ভর করে? প্রাইসের উপর নির্ভর করে, দামের উপর নির্ভর করে। দাম দেখো এইভাবে ধরেছিলাম আমি, দাম 1 টাকা হলে পি ইকুয়াল 1 হলে কিউডি ইকুয়াল
10 - 2 × 1, 10 একে 2 1 2, 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। 1 টাকা দাম কোনো দ্রব্যের যখন, তখন তুমি 8টা দ্রব্য চাহিদা করো বা 8টা লজেন্স চাহিদা করো। দাম যখন 2 টাকা তখন তুমি চাহিদা করো 10 - 2 × 2, 2 2 গুণে 4, এই যে পি এর জায়গায় 2 বসাইছি, কিন্তু পি এর জায়গায় 1 বসাইছি। 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6। দাম যখন 3 টাকা, কিউডি ইকুয়াল 10 - 2 × 3, 3 2 গুণে 6, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4। আমি এতটুকুই দেখাচ্ছি। দেখো দাম চাহিদা, এটা গত দিনে ক্লাসে কিন্তু ডিটেলস লেখা আছে। সৌরভ, নেহাল, তোমরা তোমাদের বন্ধু অর্পণ এবং তুর্যকে দিয়ে দিবা এই স্ক্রিনশটগুলা গতদিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটু হাইলাইটস করে যাচ্ছি। দাম যখন 1 তখন চাহিদা কতটি? 8টি। দাম যখন 2 টাকা করে তখন তুমি চাহিদা করো 6টি। দাম যখন 3 টাকা করে তখন তুমি চাহিদা করো 4টি। অর্থাৎ দাম ক্রমান্বয়ে বাড়তেছে, চাহিদা কি হচ্ছে? ক্রমান্বয়ে কমতেছে। দাম বাড়ে, চাহিদা দাম বাড়ে, চাহিদা কমে, দাম কমে, চাহিদা বাড়ে। দাম আর চাহিদার কি সম্পর্ক পাচ্ছি আমরা? বিপরীতমুখী সম্পর্ক পাচ্ছি। এটাকেই বলা হয় চাহিদা বিধি। এটাকে যদি আমি চিত্রে দেখাই, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে, প্রাইস। পিতে প্রাইস মানে কি? দাম। খেয়াল করো, দাম 1 2 3, এই যে 1 2 3, একটা ঘর যতটুকু নেব এতটুকুকে যদি আমি 1 বলি, আর একটা আরও এতটুকু নিলে আরও 1 মানে কি 1 আর 1 2, আর একটা নিলে কত হবে? 3। এইভাবে আমাদেরকে নিতে হবে। চাহিদা কত আছে? 8 6 4। দেখো 2 4 6 8। হ্যাঁ বলো। না 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 না, তোমাকে স্কেল দিয়ে খাতায় করতে হবে, ব্ল্যাঙ্ক সাদা খাতায় করতে হবে, কোনো গ্রাফ লাগবে না। গ্রাফের সমস্যা সময় নষ্ট হবে বেশি। অবশ্যই তুমি খাতায় করবা, সাদা খাতায় স্কেল ইউজ করবা। এই যে বক্সের যে স্কেলগুলো আছে ছোটো, হ্যাঁ গ্রাফে প্রবলেম বেশি। শোনো, এটা পরিসংখ্যানিক যখন আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, এই রকম চিত্র আঁকতে হবে তখন গ্রাফ। কিন্তু ইকোনমিক্সের চিত্রের জন্য কখনো কোনো গ্রাফ দরকার নাই, বা দেবেও না, বা এটা তুমি চাবাও না, থাকলেও নিবা না। যদি দিতে চাই নিবা না, কারণ স্কেল আর পেন্সিল দিয়ে অবশ্যই খুব সুন্দরভাবে করা যায়। স্কেলে যে সেন্টিমিটার দাগ আছে, জ্যামিতি বক্সে যে ছোটো স্কেলটা ইউজ হয় ওটা দিয়ে করবা। যদি সমস্যা মনে করো, আমি টেবিলে বসে তোমাদেরকে স্কেল দিয়ে করে দেখাবো অন্য কোনো দিন বা অন্য কোনো ক্লাসে। দেখো, হ্যাঁ ইয়েস, আচ্ছা শুক্রবার টেবিলে বসে পড়াবো তাহলে, ঠিক আছে? শুক্রবার টেবিলে বসে খাতায় খাতায় করাবো, খাতায় যেভাবে প্রাইভেট পড়ায় আর কি, ব্যাস করে শুক্রবার টেবিলে পড়াবো। দেখো এতটুকুকে যদি আমি 2 বলি, আর একটা এতটুকু নিলে আরও 2 মানে কি 2 আর 2 4, এটা হবে 6, এটা হবে 8। চাহিদার পরিমাণ আছে 8 6 4। মাপ মেনটেন করার জন্য 2টা এক্সট্রা নিলাম, 2 4 6 8। 1 টাকা দামের চাহিদা কতটা? 8টা। 1 টাকা দামের চাহিদা 8টা। 2 টাকা দামের চাহিদা 6টা। 3 টাকা দামের চাহিদা 4টা। এই যে 3টা বিন্দু পাইলাম, এ বি সি, এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম সেটি হচ্ছে চাহিদা রেখা, ডিমান্ড কার্ভ। ডিতে ডিমান্ড মানে চাহিদা, ডিডি 1 বা ডিডি প্রাইম, এটা ডিডি প্রাইম বা ডিডি 1, যে যেটাই বলুক, বা ডিডি। চিত্রে দেখো, দাম যখন 3, এ বিন্দু অনুযায়ী দাম যখন 3 তখন চাহিদা কতটি? 4টি দ্রব্য চাহিদা করো। এ থেকে বিতে আসলা, দাম কমে গেল, 3 থেকে 2 আসলো, চাহিদা বেড়ে গেল, 6 গেল, 4 থেকে 6 গেল। বি থেকে সিতে আসলা, দাম আরও কমলো, চাহিদা আরও বাড়লো। অর্থাৎ দাম কমে চাহিদা বাড়ে, বা দাম বাড়ে চাহিদা কমে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বৃদ্ধি বলে, এবং দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই রেখাটা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটাই ছিল আমাদের চাহিদা বিধির ব্যাখ্যা। তো আমরা এখন চাহিদা রেখা কেমন জানলাম? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী, এইরকমটা হয়, এটা মাথায় রাখবা তোমরা। আর আমি যেরকম ধাপে ধাপে চিত্র আঁকছিলাম, 1 দামে 8, 2 দামে 6, 3 দামে 4, 3টা বিন্দু পেয়েছিলাম, এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পেয়েছিলাম সেটাই ছিল চাহিদা রেখা। সবাই একটা স্ক্রিনশট নিলে নিতে পারো, বিশেষ করে নতুন যারা, তুর্য এবং অর্পণ। এটা তোমাদের 2 জনের জন্য এতটুকু করলাম, বাকিরা তো বিরক্ত হচ্ছে মনে মনে, এগুলো আবার পড়াচ্ছে কেন, গতদিন তো পড়ছিলাম। কেমন লাগতেছে তুর্য আর অর্পণ 2 জনের কাছে? কি অবস্থা সব মিলে? মুছে দিচ্ছি আমি। এখন দেখো, আমি যদি যে কোনো সূচি দেই, তোমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারবা না? অপেক্ষক যদি দেই, যে কোনো একটা চাহিদা অপেক্ষক যদি দেই, পারবা? আমি দিচ্ছি, দেখো নাম্বার 1 কিউডি ইকুয়াল, মনে করো কি 5 - পি, এটা দিলাম। নাম্বার 2 কিউডি ইকুয়াল বা ডি ইকুয়াল 100/পি বা 16/পি। নাম্বার 3 কিউডি ইকুয়াল 100/পি
পি স্কোয়ার। পারবা এগুলা? 2 নাম্বার 3 নাম্বার এগুলো পারবা? 1 নাম্বার তো পারবা। দেখো আমি 2 নাম্বার একটু দেখাচ্ছি, আমি যে দিচ্ছি দেখো, ডিমান্ড ডি ইকুয়াল 16/p। ডিমান্ড মানে চাহিদা, কিউডি না দিয়ে শুধু ডি দিয়েছে, একই কথা। কি বুঝেছেন? কিউডি না দিয়ে শুধু ডি। কিউডি মানে কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিউতে কোয়ান্টিটি, ডিতে ডিমান্ড। কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ, আর ডিতে ডিমান্ড মানে কি? চাহিদা, মানে চাহিদার পরিমাণই বোঝানো হচ্ছে। দাম যখন 1, খেয়াল করো, ধরি প্রাইস, পিতে প্রাইস মানে দাম 1 হলে চাহিদার পরিমাণ, চাহিদা ডি ইকুয়াল 16/1 ইজ ইকুয়াল কত হবে? পি এর জায়গায় দেখো 1 বসাইছি আমি, খেয়াল করছো? 1 বসাইছে, তাহলে কত হবে? 16। হ্যাঁ এখন তো বুঝবা, লাইনে উঠছো যে। চাহিদা ডি ইকুয়াল 16/2 কত হবে? 8। দেখো আমি যদি এখানে 3 মান ধরি, পি এর মান যদি 3 ধরি, তাহলে কিন্তু দশমিক মান আসবে। পি ইকুয়াল 3 হলে চাহিদা ডি ইকুয়াল 16/3 ইজ ইকুয়াল 3 5 15, 3.33 হবে, ভাগ করলে দেখবা দশমিক 5.33 হবে। তো আমি ঝামেলায় যাব না, সলিড মানে থাকবো আমরা। পি ইকুয়াল 4 ধরলে দশমিক মান আসবে না, যেটাতে দশমিক আসবে না সেটা ধরলে তোমার জন্য সুবিধা। চিত্র আসলেই হইল 4 4 16। এখন দেখো আমাদের চিত্রটা কীভাবে আসে। দাম, চাহিদার পরিমাণ, 1 দামে কত ছিল? 16, 2 দামে 8, আর 4 দামে 4। খেয়াল করিও, এদিকে চাহিদার পরিমাণ ডি, আর এদিকে হচ্ছে দাম পি, প্রাইস। দাম কত কত? 1 2 4। আমরা 1 2 3 4ই নেব। দেখো 1 2, এখানে আবার 4 বলা যাবে না কিন্তু। 1 2 সিরিয়ালি, এটা যদি 1 হয়, আর একটা এতটুকু একই মাপে, এতটুকু 1, আর একটা একই মাপে নিলে আরও 1 মানে কি 2, আরও 1 মানে কি 3, আরও 1 মানে কি 4। আমাকে স্কেল মেনটেন ঠিক রাখতে হবে, স্কেল মেনটেন করতে হবে। যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা ব্যবহার করবো, বাকিগুলো ব্যবহার হবে না। সেমভাবে 16 8 4, অর্থাৎ শূন্যের পরে আস্তে আস্তে তো বাড়বে। মনে করে এতটুকুকে আমি 4 বললাম, আরেকটা স্পেস যদি এতটুকু নেই, আরও 4, 4 4 8, আরও একটা স্পেস যদি নেই, 8 আর 4 কত হবে? 12, 12 আর 4 16। সবাই বুঝছি কি? এখন দেখো, দাম যখন 1 তখন চাহিদা কত? 16। এই যে দাম যখন 1 তখন চাহিদা হচ্ছে 16। এই 1 থেকে 16 পর্যন্ত তোমাকে আসতে হবে। দাম যখন 1 তখন চাহিদা 16। দাম যখন 2 তখন চাহিদা কত? 8। দাম যখন 3 তখন চাহিদা কত? 4। খেয়াল করছো? 3টা বিন্দু পাইলাম, মনে করো এ বি সি। এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে চাহিদা রেখা। যেমনটাই আসবে সেটাই চাহিদা রেখা। প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো জানি যে একমাত্রিক কি স্বাধীন চলকের পাওয়ার 1 ছিল, অর্থাৎ পি এর পাওয়ার 1 ছিল। একমাত্রিক অপেক্ষকের ক্ষেত্রে এটা কি আসতেছে কেন, আপনার বক্রাকৃতির হচ্ছে কেন? আসলে স্বাধীন চলকের পাওয়ার 1 নয়। হ্যাঁ বলো বলো কেন হচ্ছে? ইয়েস, দেখো পি এর পাওয়ার কিন্তু 1 না। যদি পিটাকে যদি উপরে উঠাই, পি এর পাওয়ার কি আসতেছে? -1 আসতেছে। দেখো +1 ছিল পাওয়ার, উপরে উঠাও, পিটা যদি বরাবর থাকে, এক লাইনে থাকে, কি বোঝা গেছে? ইনভার্স আসবে। ক্লিয়ারলি বুঝছি? এখন তোমার যদি এরকমটা এমন করেই বলে 16p ইনভার্স, এই চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো, পারবা না? হ্যাঁ এটাই তো, হ্যাঁ এটাই তোমাকে এইভাবে ইয়াতে আনতে হবে, সাজায় নিতে হবে, তারপরে কাজ করতে হবে। ইয়েস ইয়েস, এই স্ট্রাকচারে নিয়ে আসে তারপরে তোমাকে কাজ করতে হবে। তো 2 নাম্বারটা তোমাদের কাজ, 3 নাম্বারটা কাজ থাকলো তোমরা করে নিবা। 1 নাম্বার আর 3 নাম্বার হোমওয়ার্ক থাকলো, তোমরা করে নিবা। প্রবলেম হলে আমাকে জানো। হ্যাঁ বলেন। পি ইকুয়াল 14 মাইনাস x/2। এটা হ্যাঁ এক্স চাহিদার পরিমাণ। দেখো এটাকে সাজা নাও, এটাকে বামে নিয়ে আসলাম। দেখো x/2টাকে যদি বামে নিয়ে আসি কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। 14 মাইনাস পি, বুঝতেছো কি? আর গুণ করো, এটা নিচে নাই মানে কি আছে? 1 আছে। x ইকুয়াল, এটা 2 দ্বারা এটাকে গুণ করো, 28 মাইনাস টোয়াইস পি। সবাই নিহালকে একটা ধন্যবাদ দাও, নতুন আইটেম শিখতেছো তোমরা, কিন্তু কেউ এটা আনতে পারো নাই। দেখো এদিকে একটু তাকাও। সবাই শুনি,
দেখি আবার মনোযোগী হয়, এ পর্যন্ত বুঝছো? এখন দেখো পিতে প্রাইস, পিতে প্রাইস মানে কি দাম। শুনি প্লিজ, এতগুলো রেসপন্স দেওয়া লাগবে না। পিতে প্রাইস মানে কি দাম। অবশ্যই এটা কিউ বা ডি থাকার কথা এখানে নাই, অর্থাৎ এই এক্স দ্বারাই এখানে চাহিদার পরিমাণ বোঝানো হচ্ছে, কিউ ডি বা ডি বোঝানো হচ্ছে, এটা মাথায় রাখবা। এক্সটাই এখানে কে চাহিদার পরিমাণ মিন করা হচ্ছে, এটা মাথায় রাখবা। একটু একটু তোমাকে ভ্রান্ত করার জন্য বা তোমার মাথাটাকে একটু গুলাই দেওয়ার জন্য। হ্যাঁ না, ওয়াইটা সবসময় অধীন চলকটা হয়, খেয়াল রাখবো। দ্বিতীয় চলকটা হয় অধীন, পরেরটা হয় অধীন। যেমন ওয়াই ইকুয়াল কি বলা আছে বলো, ওয়াই ইকুয়াল কি বলা আছে বলো, 7। এটা 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 একটা স্বাভাবিক সমীকরণই আছে। যেমন এ বি যদি হয়, মনে করে বিটা হবে অধীন, এটা হবে স্বাধীন। যেমন এক্স ওয়াই, দ্বিতীয়টা সাধারণত হয় অধীন আর প্রথমটা হয় স্বাধীন। কি বুঝতে পারছি? আর এখানে স্পষ্ট করে বলা আছে পি তো আছেই, পিতে মানে কি প্রাইস মানে দাম। তাহলে বাকি যে চলকটা আছে এটা অবশ্যই চাহিদার পরিমাণ। আর এখানে তো পি নাই, কিউ নাই বা ডিও নাই, তার মানে কি দ্বিতীয়টা হবে অধীন, অর্থাৎ এটার স্ট্রাকচার একদম স্বাভাবিক আছে। তো আমি নতুন টপিকে যেতে চাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। অর্পণ অ্যান্ড তুর্য, বুঝতেছো তোমরা? জি ব্যাপার বলেন ফরিদপুর। জি হ্যাঁ না শোনো, আবার শোনো, যদি পি থাকে প্লিজ নেহাল তোমাকে কথা বলা যাবে না এখানে। আমাকে কোশ্চেন করছে, প্লিজ আমার কোশ্চেন উত্তর আমি দেবো, আমি টিচার। শুনি, এক্স আর পি, পি যদি হয়, পি যদি থাকে অবশ্যই পিটা অলওয়েজ স্বাধীন চলক, যেহেতু চাহিদা অপেক্ষক এখানে। কি বোঝা গেছে? হ্যাঁ এটা প্রাইস, হ্যাঁ এটা আমাকে একদম মেনশন করে বলছে এটা প্রাইস, তার মানে কি স্বাধীন। আর যখন এক্স ওয়াই থাকবে তখন অলওয়েজ এক্সটাকে স্বাধীন আর ওয়াইটা হবে অধীন। অন্য চলক থাকবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ তো আমি মুছে দিচ্ছি, নতুন টপিকে যাব। এখন থেকে 7 মিনিট পর তোমরা কেউ একজন খেয়াল করে দিবা, আমি কিন্তু ডিএসএলআর ক্যামেরা আলাদাভাবে ভিডিও করতেছি, ধারণ করতেছি, এটাকে দেখে অন্যভাবে ইউটিউবে দেওয়া যায় কিনা, জাস্ট একটা ভিডিও দেবো আর কি। আমার ইউটিউবেও কাজে লাগবে, পাবলিসিটিও কাজে লাগবে। হ্যাঁ 7 মিনিট পর খেয়াল করে দিবা স্যার। হ্যাঁ ডিএসএলআর ডিউরেশন 30 মিনিটে ক্লোজ হয়, তো 7 মিনিট পর খেয়াল করে দিলে আমি নতুন করে আবার ডিএসএলআর রান করাবো, ভিডিও রান করাবো আর কি নতুন করে। দেখো আমাদের, আমরা পড়বো এখন। আচ্ছা যদি বলে কোশ্চেন, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, পারবা না? অঙ্কন করো। এই মেঘলা বলো তো, এটা কি লিখবো বাবা বলো তো? মেঘলা নন্দী, লক্ষ্মীপুর, রামগঞ্জ, মেঘলা, লিউমি বাসার, আমি রেসপন্স চাচ্ছি। চুপ করি থাকো, গাপটি মারি থাকো তোমরা, 2-3 জন আসো। আসো লিউমি, আসো তুমি? হ্যাঁ সাইফুল, সাইফুল না, কাল্পনিক মানে কি কল্পনা করে তোমাকে নিতে হবে। ইয়েস কল্পনা, হ্যাঁ যে কোনো, তুমি যদি সূচি থেকে সরাসরি আসতে পারো তাহলে তো ওয়েলকাম, অবশ্যই খুব ভালো হবে। আর যদি ভুলে যাও কোনো কারণে, যে কোনো একটা অপেক্ষক তো তোমার পড়তে পড়তে কি মুখস্থ থাকবে না, খেয়াল থাকবে না? যে কোনো একটা অপেক্ষক কি খেয়াল থাকবে না? এগুলো খেয়াল থাকবে না? একটা যে কোনো একটা তো খেয়াল থাকবে, যে কোনো একটা খেয়াল থাকবে না তোমার? এখন দেখো, দাম চাহিদার পরিমাণ ইজ ইকুয়াল 20 - 4p মনে করো, এইখানেই আমি কাজ করতে পারবো। দাম 1 2 3 4, এটা তো আমরা করছি গত ক্লাসে। প্রাইস 1 হলে এখানে 1 বসাও, 4 1 4, 20 থেকে 4 বিয়োগ করলে হবে 16। প্রাইস যদি 2 হয় তাহলে কি হবে, 4 2 গুণে 8, 20 থেকে 8 বিয়োগ করলে হবে 12। প্রাইস যদি 3 হয়, 3 4 12, 20 থেকে 12 বিয়োগ করলে হবে 8। প্রাইস যদি 4 হয় তাহলে কি 4 4 16, 20 থেকে 16 বিয়োগ করলে হবে 4। আমি এটাকেই, এটা মনে করো কোথাও খসড়া করলা তুমি। নিম্নে একটি কাল্পনিক চাহিদা সূচি নেওয়া হলো, দাম পি, চাহিদা কিউডি বা কিউ, 1 টাকা দামে 16টা, 2 টাকা দামে 12টা, 3 টাকা দামে 8টা, 4 টাকা দামে 4টা। এটাই কাল্পনিক চাহিদা সূচি। আচ্ছা এই কোশ্চেনটা যদি থাকে, তাহেরা জেরিন কথা বলো না কেন? রেসপন্স করতে হবে তো, চুপ করে থাকো তুমি, ভুলেই যাই আমি তোমাদেরকে। 2-3 জন আসো, তোমরা চুপ করে থাকো, একটু রেসপন্স করবা। যেমন স্নিগ্ধা, তারপরে কে কে আসি এখানে, নেহাল, সৌরভ, তারপরে রেসপন্স করে যারা আর কি, ফারিয়া, তৌফিক, এরা বেশ রেসপন্স করে। একটি কাল্পনিক চাহিদা আদিবা, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এরকম কোশ্চেন যদি থাকে শুরুতে তুমি কি লিখবা?
ইয়েস, থ্যাংক ইউ। অবশ্যই যে টপিকের কথা বলবে সেই টপিকের সংজ্ঞাটা আগে দিবা সুন্দর করে, দিয়ে বলবা চাহিদা সূচি কাকে বলে। আমি সংজ্ঞা দিয়েছিলাম যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। নিম্নে একটি কাল্পনিক চাহিদা সূচি নেওয়া হলো, এভাবে লিখবা, নিম্নে একটি কাল্পনিক চাহিদা সূচি নেওয়া হলো, তারপরে নীলা উপরের সূচির আলোকে নিম্নে চাহিদা রেখা অঙ্কন করে দেখানো হলো। এটা তো আর আমার একে দেওয়ার কিছু নাই, একে দিতে হবে এটা না স্যার। তোমাদের অপেক্ষা আমি না থেকে আমি ভিডিও নতুন করে করতেছি, অর্থাৎ 25 মিনিট 30 মিনিট। ওকে, আর খেয়াল করে দিতে হবে না। আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এটা অ্যান্সার করতে পারবা তোমরা নাকি? ইয়েস। এখন আমরা পড়ব চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধি। প্রথমত আমরা পড়ব চাহিদার সংকোচন প্রসারণ। আচ্ছা, কোন দ্রব্যের চাহিদা, একটু আমি আজকের ক্লাসের শুরুতে যেটা হাইলাইটস করেছিলাম চাহিদা বিধি সম্পর্কে, কোনো একটা দ্রব্যের চাহিদা অবশ্যই ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে, সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে, ভোক্তার আয়ের উপর নির্ভর করে, রুচি পছন্দ অভ্যাসের উপর নির্ভর করে, ক্রেতার সংখ্যার উপর নির্ভর করে, আরও অনেক বিষয় থাকতে পারে। এগুলোর মধ্যে অন্যান্য বিষয়সমূহ সবগুলো অপরিবর্তিত থেকে যদি বিবেচ্য বা আলোচ্য দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কি হয়? কমে। অন্যান্য বিষয় অপরিবর্তিত, যেটা বলেছিলাম যে তোমার বাবার আয় আগের মতো, ফ্যামিলির সদস্য সংখ্যা আগের মতো, রুচি আগের মতো, সব কিছুই আগের মতো, শুধুমাত্র মাংসের দাম বেড়ে গেছে, তাহলে মাংসের চাহিদা কমে যাবে। আর যদি মাংসের দাম কমে যায় তাহলে চাহিদা কি হবে? বেড়ে যাবে। সেটা দেখো যে চাহিদার সংকোচন প্রসারণ, কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে যদি বিবেচ্য দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে তাহলে চাহিদা কি হয়? বেড়ে যায়। এই যে দাম বাড়লে চাহিদা কমে, এটা হলো চাহিদার সংকোচন, আর দাম কমলে চাহিদা বাড়ে, এটা হলো চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। অ্যাজ লাইক চাহিদা বিধির বহিঃপ্রকাশ, এটা চাহিদা বিধিরই বহিঃপ্রকাশ, অর্থাৎ চাহিদা বিধি ধারণা থেকে এটা চলে আসছে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তো দাম বাড়লে চাহিদা যে কমে সেটা হলো চাহিদার সংকোচন, আর দাম কমলে চাহিদা যে বাড়ে সেটা হচ্ছে চাহিদার প্রসারণ। একটু লিখে দিচ্ছি আমি, তাহলে তোমাদের স্ক্রিনশটটা রেখে দিব আমার ধারণাগুলা। কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে আলোচ্য দ্রব্যের বা বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দেখো, দাম কমলে যা বিবেচ্য বা আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার কমাকে বলা হয় চাহিদার সংকোচন, দাম বাড়লে চাহিদা কমে, চাহিদা কমাকেই বলা হয় চাহিদার সংকোচন, এবং দাম কমলে চাহিদা বাড়াকে বলা হয় চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। দেখো, আমরা একটু আগে দেখেছিলাম চাহিদা রেখাটা কেমন হয়। এদিকে চাহিদার পরিমাণ ভূমি অক্ষে, চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড, লম্ব অক্ষে দাম প্রাইস নির্দেশ করা হয়েছে, ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে দাম বা প্রাইস নির্দেশ করা হয়েছে। দেখো, এদিকে আমাদের চাহিদা রেখাটা আমরা একটু আগে কেমন দেখলাম, আমি ফ্রি একটা চাহিদা রেখা নিলাম, এরকম স্ট্রেট লাইন হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, মন ভরে একটা চাহিদা নিয়েছি আমি। এখন দেখো, এটাই হলো চাহিদা রেখা ডিডি বা DD1 যেটাই বলো। প্রাথমিক দাম যখন OP0, খেয়াল করো, OP0 দামে, যে এতটুকু দামে, এই দামে চাহিদার পরিমাণ হচ্ছে OM0। কোনো দ্রব্যের দাম যখন OP0 তখন বিবেচ্য দ্রব্যের চাহিদা হচ্ছে OM0। বুঝতেছেন কি আপনারা? এখন দেখো, দাম বেড়ে গেল, আগে ছিল এতটুকু, এখন হলো এতটুকু, আগে ছিল এতটুকু, এখন হলো এতটুকু, আগের থেকে কি বেড়ে গেছে না? অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে সম্পর্কিত দ্রব্যের দাম আগের মতো, ভোক্তার আয় আগের মতো, রুচি পছন্দ অভ্যাস, ক্রেতার সংখ্যা সব কিছুই আগের মতো, অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে বিবেচ্য বা আলোচ্য দ্রব্যের দাম OP0 থেকে বেড়ে OP1 হওয়ায় চাহিদা
OM0 থেকে কমে OM1 হইল। বুঝেছেন? তাহলে চাহিদা এতটুকু বাড়ার দরুন যে চাহিদা P0 P1 পরিমাণ বেড়ে গেছে বিধায় চাহিদার পরিমাণ OM0 থেকে OM1 চলে আসছে, OM0 থেকে কমে OM1 চলে আসছে। অর্থাৎ দাম বাড়ার দরুন চাহিদার এই কমাটাকে বলা হয় চাহিদার সংকোচন। কি বলা হয়? চাহিদার সংকোচন। সবাই বুঝছি? এখন দেখো, দাম OP0 থেকে বেড়ে OP1 হয়েছে, OP0 থেকে বেড়ে OP1 হয়েছে। এমনটা তো হতে পারতো দাম OP0 থেকে কমে OP2 হইল, OP0 থেকে কমে OP2 হইল। এই যে 1 to 1 হলে যে কম বা 2 হলে বেশি তা নয়, স্পেসটুকু দেখবা, নামকরণ হচ্ছে এগুলো 1 2, এগুলো কোনো ফ্যাক্ট না। আগে ছিল দাম OP0, এখন হলো OP2, অর্থাৎ এতটুকু থেকে এতটুকুতে আসছে। তো চাহিদা কি দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, দাম কমে গেছে। তো চাহিদা কি হলো দেখো, চাহিদার পরিমাণ বেড়ে গেল। দেখো বেড়ে গেল কেন? আমরা শোনো প্লিজ, মিউট করো সবাই। না, আমি মিউট করে দেবো, একদম অল মিউট। আমার কিন্তু অপশন আছে, জবান বন্ধ হয়ে যাবে সবার, বোবা হয়ে যাবা। আমি কিন্তু অল মিউট করে দেবো, অল মিউট অপশন আছে, একেবারে মুখ ক্লোজ। OP0 থেকে আমার কম্পেয়ার হবে কিন্তু প্রাথমিক দামের সাথে আর প্রাথমিক পরিমাণের সাথে। OP0 দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ কতটুকু ছিল? OM0। OP0 দামে দেখো, OP0 দামে চাহিদার পরিমাণ ছিল OM0। এখন অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দাম OP0 থেকে বেড়ে যদি OP1 হয়, OP0 থেকে বেড়ে OP1 হয়, তখন চাহিদা OM1 চলে আসে, অর্থাৎ OM0 থেকে কমে OM1 আসে। তো দাম বাড়ার দরুন চাহিদা এই কমাকে বলা হয় সংকোচনে। যে M0 M1 পরিমাণ কমে গেল, এটি হচ্ছে চাহিদার সংকোচন। আর এমনটা তো হতে পারতো দাম OP0 থেকে না বেড়ে OP0 থেকে কমে গেছে, OP0 থেকে কমে OP2 হইল, তখন চাহিদা OP0 দামে তো ছিল OM0, এখন দাম OP0 থেকে কমে OP2 হওয়ায় চাহিদার পরিমাণ কতটুকু? OM0 থেকে বেড়ে OM2 হইল। অর্থাৎ দাম কমার দরুন চাহিদা কি হলো? বেড়ে গেল। দাম কমার দরুন চাহিদা বেড়ে গেল। যে দাম কমার ফলে চাহিদার এই বাড়াটাকে বলা হয় চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? এইরকম করে দেখো, তোমাদেরকে উদ্দীপক দেবে দাম চাহিদা, মনে করো 5 10 15 100 75 মনে করো 50। এটা একটা উদ্দীপক দিল। উপরের উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের সূচির আলোকে চাহিদা সংকোচন প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করো। কোশ্চেন হতে পারে না? উদ্দীপকের সূচির আলোকে চাহিদার সংকোচন প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করো। কোন ধারণা ব্যাখ্যা করতে বলছে? চাহিদার সংকোচন প্রসারণ ধারণা ব্যাখ্যা করতে বলছে। তো সুন্দর করে ভদ্রভাবে গোছাই এভাবে সংজ্ঞাটা দিতে হবে। দিয়ে বলবো, নিম্নে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে, নিম্নে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে চাহিদার সংকোচন প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করে দেখানো হলো বা ব্যাখ্যা করা হলো। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। তাহলে দাম কত কত আছে? 5 10 15। মনে করো এতটুকুকে আমি 5 বললাম, আরেকটা এতটুকু যদি 5 হয়, আরেকটা একই মাপে স্পেস নিলে কত? আরও 5 5 5 কত হবে? 10। আরেকটা নিলে কত হবে? আরও 5 মানে কি? 15। অর্থাৎ কি হলো? প্রত্যেকটা স্পেস কিন্তু সমান হতে হবে। এটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু। আমার একটু কম বেশি হতে পারে, আমি ফ্রি হাতে করতেছি। হোয়াইট বোর্ডে খাতায় করবো তোমরা স্কেল ইউজ করে, জ্যামিতি বক্সে যে ছোট স্বচ্ছ স্কেলটা থাকে ওই স্কেল কিনবা। আমি আজকে যেমন চাঁদা কিনছি, একটা স্কেল কিনছি, একটা আমার প্রয়োজনে। আমি অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছি, অনার্স লেভেল, ঢাকার স্টুডেন্ট। তো ওকে আমি টেবিলে বসে সুন্দর করে চিত্র আঁকে দেখাইতে হয়, বিধায় আমি স্কেল কিনছি। অর্থাৎ ওই স্কেলগুলো পাওয়া যায়, লুজ স্কেল 5 7 টাকা নেয় দাম। সেন্টিমিটার দাগ আছে, ওই একটা 0 থেকে বা কোনো সেন্টিমিটার দাগ 0-র সাথে মিলাই নিয়ে আর 1 সেন্টিমিটারে চলে যাবো, ওটাকে একটা দাগ দিবা, আর পরে সেন্টিমিটারে গিয়ে আরেকটা দাগ দিবা, তাহলে স্পেসগুলো সমান হবে। এদিকেও তাই করবা, সেন্টিমিটার দাগ দিয়ে নিবা বা যে কোনো স্পেস মাপ নিবা, প্রত্যেকটার সমান সমান মাপ নিবা, কাজে হ্যাঁ 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 সমান থাকলে হইল। আর এদিকে হচ্ছে 25 50 75 100। দেখো দাম যখন 5 তখন চাহিদা কত? 100। এই যে দাম 5, চাহিদা 100, এই একটা বিন্দু পেলাম। দাম যখন 10 তখন চাহিদা কত? 75, তাই না? দেখো তো
75। দাম যখন 15 তখন চাহিদা কত? 50। তিনটা বিন্দু পাইলাম আমরা, এ বি সি। এই তিনটা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাবো সেটি হচ্ছে চাহিদা রেখা। যারা নতুন আসছো তারা মনোযোগ সহকারে খেয়াল করো। অনেক স্টুডেন্টরা তো সবাই প্রায় এটা এইভাবে করে, আগে এটা এঁকে নেয় তারপরে মান দেয় 5 10। এটা কখনো করবো না, এটা উল্টা পাশ হইল, এলোমেলো হবে, স্পেস সমান হবে না, অর্থাৎ ওটা সিস্টেম না। আমি যেভাবে নিছি 5 দামে 100, 10 দামে 75, এই যে বিন্দু পাইলাম তিনটা বিন্দু সংযোগ করে চাহিদা রেখা পাবো আমরা। তাহলে সবসময় চিত্র সঠিক হবে এবং ইজি অ্যান্ড সিম্পল হবে। দেখো, আচ্ছা আমি এখানে শুরুর দাম কোনটা ধরছিলাম? মাঝেরটা না উপরেরটা নিচেরটা, কোনটা ধরছিলাম? প্রাথমিক দাম। P0, ইয়েস। তার মানে কি মিডিলটা প্রাথমিক দাম কোনটা ধরছিলাম? মিডিলটা, মাঝেরটা নাকি? ইয়েস, অলওয়েজ। এখানেও তোমাদের প্রাথমিক দাম হবে 10। উদ্দীপকে দেখো সূচিতে প্রাথমিক দাম যখন 10 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 75। এখন প্রাথমিক দাম থেকে দাম বেড়ে যদি 15 হয় তখন চাহিদা 75 থেকে কমে 50 হয়, অর্থাৎ 5 টাকা দাম বাড়ার ফলে চাহিদা 25 একক কমে যায়। দাম 5 টাকা বৃদ্ধির দরুন চাহিদা 25 একক কমাকে বলা হয় চাহিদার সংকোচন। আর যদি এখন উল্টাটা হয়, 10 থেকে দাম কমে 5-এ আসে, চাহিদা তখন 75 থেকে, 10 দামে চাহিদা ছিল কত? 75। 10 দামে চাহিদা ছিল 75। এখন 10 থেকে দাম কমে যদি 5 হয় তখন চাহিদা 75 থেকে বেড়ে 100 হয়। অবশ্যই সূচি অনুযায়ী প্রাথমিক দাম, তোমাকে যদি চাহিদার সংকোচন প্রসারণ আলোচনা করো তোমাকে মিডিল দামটাই প্রাথমিক দাম নিতে হবে। এটার থেকে কমা দেখাইতে হবে, দাম কমা দেখাইতে হবে, এটার থেকে দাম বাড়া দেখাইতে হবে না। তোমাকে অলওয়েজ শোনো ভালো করে, যদি তুমি চাহিদার সংকোচন প্রসারণ টপিক আলোচনা করতে হয়, চাহিদার সংকোচন প্রসারণ টপিক নিয়ে যদি আলোচনা হয় তো সবসময় মিডিল দাম, মাঝের দামটাকে প্রাথমিক দাম ধরে তোমাকে আলোচনা করতে হবে। কারণ দাম বাড়লে চাহিদা কমে, এটাকে বলা হয় সংকোচন, আর দাম কমলে চাহিদা বাড়ে, এটাকে বলা হয় প্রসারণ। তার মানে কি, দাম বাড়বে এবং দাম কমবে। তো মাঝের দামটাকে যদি আমি প্রাথমিক দাম ধরি, শুধুমাত্র এই টপিকটার ক্ষেত্রে চাহিদার সংকোচন প্রসারণ আলোচনার ক্ষেত্রে মাঝেরটাকে আমরা প্রাথমিক বলবো, যে প্রাথমিক দাম বা শুরুর দাম যদি 10 টাকা হয় তখন চাহিদা হচ্ছে 75। দাম 10 থেকে বেড়ে, হ্যাঁ তুমি মাঝামাঝি যে কোনো একটা ধরো, ওটা থেকে বাড়া একটা দেখো, কমা একটা দেখো, হয় না? অবশ্যই 100% হবে। মাঝামাঝি যে কোনো একটা দাম তুমি প্রাথমিক দাম ধরো। বুঝতে পারছি? ওকে, আসো এদিকে, আমরা চিত্রে দেখি। এখন চিত্রের উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে যে ডিডি চাহিদা রেখা পাইছে, সে চাহিদা রেখার বি বিন্দু অনুযায়ী প্রাথমিক দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 75 একক। এখন দাম 10 থেকে বেড়ে 15 টাকা হলে, অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, অন্যান্য বিষয় সবগুলো অপরিবর্তিত অবস্থায় দাম 10 থেকে বেড়ে যদি 15 হয় তখন চাহিদা 75 থেকে কমে। 10 দামে চাহিদা ছিল 75, দাম 10 থেকে বেড়ে 15 যদি হয় চাহিদা 75 থেকে কমে 50 হয়, অর্থাৎ দাম 5 টাকা বাড়ার দরুন চাহিদা 25 একক কমে যায়। এটা কি বলা হয়? চাহিদার সংকোচন। বুঝেছেন কি আপনারা? এরপরে দেখো, প্রাথমিক দাম 10 দামে চাহিদা ছিল 75, প্রাথমিক দাম 10 থেকে দাম না বেড়ে যদি দাম কমে যায়, 10 থেকে কমে 5-এ আসে, তখন চাহিদা দেখো 5 টাকা দামে চাহিদা হচ্ছে কত? 100। তখন চাহিদা আমাদের 10 দামে চাহিদা ছিল 75, আর 5 দামে চাহিদা হলো 100, অর্থাৎ চাহিদা 75 থেকে বেড়ে 100 হয়। দাম কমার দরুন, 10 থেকে 5-এ আসার দরুন, অর্থাৎ দাম 5 টাকা কমার ফলে চাহিদা 25 একক বাড়ে। এটি হলো চাহিদার প্রসারণ বা সম্প্রসারণ। আমার মনে হয় আর কারো সমস্যা থাকার কথা না। আমি এটা থেকে বাড়ায় আসতেছি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? জি বলেন তাহেরা জেরিন, খুব খুশি হয়েছি আমি, তুমি রেসপন্স করছো সুদূর বরিশাল থেকে। বলো, আবার বলো। ব্যাখ্যা তো 100% দিতে হবে, ব্যাখ্যা না দিলে তো নাম্বার পাবা 4-এর মধ্যে 1। ব্যাখ্যা চাইতে হয় না, মার্কস অনুযায়ী তোমাকে ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যা দিবা না কখন? যখন 1 মার্কসের ক নাম্বারে জ্ঞানমূলক কোশ্চেন আসবে, তখন ব্যাখ্যা না। কিন্তু বাকি যে কোনো অঙ্কন মানেই ব্যাখ্যার কথা বলতে হয় না। বুঝেছো তাহেরা? শুনছো কি? ক্লিয়ারলি বুঝছো তুমি কথাটা? জি। আমরা এখন শোনো, চাহিদার হ্রাস বৃদ্ধি আলোচনা করব। চাহিদার হ্রাস বৃদ্ধি। তো দেখো, চাহিদার সংকোচন প্রসারণ আর চাহিদার হ্রাস বৃদ্ধি শুনতে কি একই রকম মনে হয় না?
চাহিদার সংকোচন প্রসারণ আর চাহিদার হ্রাস বৃদ্ধি শুনতে তো একই রকম, আসলে শুনতে একই রকম নয়, পুরাটাই উল্টা, একদম বিপরীত ধারণা। আমরা একটু আগে পড়েছিলাম চাহিদা বিধি, যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে অন্যান্য বিষয় সবগুলো অপরিবর্তিত ছিল, শুনি অন্যান্য বিষয়সমূহ কি ছিল? অপরিবর্তিত ছিল। অন্যান্য বিষয়গুলো কি কি? সম্পর্কিত দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস, ক্রেতার সংখ্যা, আরও অনেক বিষয় থাকতে পারে। এগুলোর কোনো পরিবর্তন হবে না, অন্যান্য বিষয় সবগুলোই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র যে দ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে সেই দ্রব্যের দামের পরিবর্তন হবে। অন্যান্য সবগুলো বিষয় অপরিবর্তিত থেকে, যেমন আমি তোমাদের চাহিদা ইয়াতে দেখাচ্ছিলাম বারবার, যে কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা ফাংশন অফ প্রাইস অফ এক্স, প্রাইস অফ রিলেটিভস গুডস, ভোক্তার আয়, টেস্ট, রুচি, পছন্দ, অভ্যাস, নাম্বার অফ পার্চেজার, ক্রেতার সংখ্যা, এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এক্সের চাহিদা বা মাংসের চাহিদা নির্ভর করে মাংসের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচি, পছন্দ, অভ্যাসের উপর এবং ক্রেতার সংখ্যার উপর। এইগুলোর মধ্যে অন্যান্যগুলো অপরিবর্তিত, এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এক্সের দাম অর্থাৎ বিবেচ্য দ্রব্য এক্সের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, এটা হলো দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। দাম বাড়লে চাহিদা কমে, এটা হলো চাহিদার সংকোচন, আর দাম কমলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে প্রসারণ, একটু আগে যেটা আমরা বললাম। আর এখানে চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে উল্টাটা, একদম সম্পূর্ণ বিপরীত ধারণা। কিভাবে? দামের কোনো পরিবর্তন হবে না, অন্যান্য বিষয়ে যে কোনো একটা পরিবর্তন হবে, দাম ফিক্সড থাকবে, দামের কোনো পরিবর্তন হবে না, অন্যান্য বিষয়ে পরিবর্তন হবে। যে ভোক্তার কি সম্পর্কিত দ্রব্যের দাম বাড়তে পারে কমতে পারে, ভোক্তার আয় বাড়তে পারে কমতে পারে, রুচি বাড়তে পারে কমতে পারে, ফ্যামিলির সদস্য সংখ্যা বাড়তে পারে কমতে পারে, কিন্তু দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই ধারণাটার সম্পূর্ণ উল্টা ধারণা, বিপরীত ধারণাটা, বা চাহিদা বিধির বিপরীত ধারণাটা। তোমরা কি বুঝতে পারছো? দেখো আমি এখানে দেখাচ্ছি চাহিদার হ্রাস বৃদ্ধি, এটা কি এক, হ্যাঁ কোনটা কোনটা, যে কোনো একটা। তোমরা একটা স্ক্রিনশট নাও নাই মনে হয়, স্ক্রিনশট নাও তো, ভুলে গেছি আমি। নাও তাড়াতাড়ি নাও, এত কষ্ট করে লিখছি আমি। জি নাও, ওকে। কারো সমস্যা হলে শোনো, কারো কেউ যদি স্ক্রিনশট নিতে না পারো অবশ্যই তোমরা হেল্পফুল হবা, গ্রুপে সুন্দর করে ছবি তুলে ছবিগুলো দিয়ে দিবা, স্ক্রিনশটগুলো দিয়ে দিবা। কোনো ধরনের জন্য তোমাদের মধ্যে ইয়াতে না দেখি আর কি, রেশারেশি বা হেল্পফুল থাকতে হবে সবাইকে বাধ্যতামূলকভাবে। চাহিদার হ্রাস বৃদ্ধি, কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য কি সেগুলোর মধ্যে বিবেচ্য দ্রব্যের দাম যে সকল বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে আলোচ্য দ্রব্যের দাম বা বিবেচ্য দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে অন্যান্য বিষয়গুলোর যে কোনোটির পরিবর্তনের ফলে, অন্যান্য বিষয়গুলোর মধ্যে যে কোনোটির, লেখা কি বোঝা যায়? লেখা বোঝা যায়? যে কোনোটির পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদা কমাকে বলা হয় চাহিদার হ্রাস, এবং বিবেচ্য দ্রব্যের চাহিদা বাড়াকে বলা হয় চাহিদার বৃদ্ধি। মনোযোগ সহকারে খেয়াল করি এদিকে সবাই, এদিকে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর এদিকে হচ্ছে দাম, লম্বে হচ্ছে দাম, প্রাইস। মনোযোগ সহকারে খেয়াল করি। মনে করো, দাঁড়া একটু আমি ক্যামেরাটা দেখে আসি, খেয়াল করো, আমাদের মনে করো অন্যান্য বিষয়গুলোর পরিবর্তন, দামের কোনো পরিবর্তন হবে না, দাম ফিক্সড থাকবে। তো অন্যান্য বিষয়গুলো কি কি? তোমার বাবার আয় পরিবর্তন হতে পারে বা ভোক্তার আয় পরিবর্তন হতে পারে, সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন হতে পারে, রুচি, পছন্দ, অভ্যাসের পরিবর্তন হতে পারে, ফ্যামিলির সদস্য সংখ্যা বা ক্রেতার সংখ্যার পরিবর্তন হতে পারে। তো আমি ধরে নিচ্ছি আয় নিয়ে আলোচনা করব। কি নিয়ে? আয় নিয়ে। তোমার বাবার আয় যখন 50,000 টাকা পার মান্থ, কত টাকা? 50,000 টাকা। তখন মনে করো 600 টাকা কেজিতে, মনে করো OP0 দাম, মনে করো 600 টাকা কেজি। OP0 দামে তোমার বাবা তখন এই চাহিদা রেখা অনুযায়ী মাংস চাহিদা করে, ডিডি চাহিদা রেখা অনুযায়ী OP0 দামে বা 600 টাকা কেজিতে OM0 বা 10 কেজি মাংসের চাহিদা করে। মনোযোগ সহকারে খেয়াল করো। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি আয়টাকে বিবেচনা করেছি। তোমার বাবার আয় যখন 50,000 টাকা, তখন OP0 দামে
ডিডি চাহিদা রেখা অনুযায়ী, প্রাথমিক চাহিদা রেখা ডিডি অনুযায়ী চাহিদা করে OM0 পরিমাণ বা 600 টাকা কেজিতে চাহিদা করে 10 কেজি মাংস এক মাসে। এখন মাংসের দাম 600-600 আছে, তোমার বাবার আয় বেড়ে গেল 60,000 টাকা হইল, মাংসের দামের কোনো পরিবর্তন হয়নি, চাহিদা বাড়বে না কমবে? বলো দেখি। অবশ্যই বেড়ে যাবে, কারণ মাংসের দাম আগের মতোই আছে। তোমার কি তোমার বাবার আয় বেড়ে গেছে, বা হঠাৎ করে তোমার বাড়িতে অনেক মেহমান আসছে, সদস্য সংখ্যা বেড়ে গেছে, বা তোমার ফ্যামিলির রুচি বেড়ে গেছে, মাংস খাইতো যে বাচ্চারা এখন বেশি করে মাংস খাইতে চায়, চাহিদা বেড়ে যাবে। তো এই দামে, আগের দামে বা স্থির দামে বা 600 টাকা দামে চাহিদা বাড়ার তো কোনো অপশন নাই। এই চাহিদা রেখা অনুযায়ী চাহিদা রেখা তখন সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর হবে, সমান্তরালভাবে ডানে শিফট করবে, স্থানান্তর হবে। নতুন চাহিদা রেখা পাবো আমরা D1 সমান্তরাল কথাটা বুঝো, সব দূরত্ব সমান, অর্থাৎ এরকমটা হবে না, এদিকে কম এদিকে বেশি এমনটা না, একদম সমান্তরালভাবে ডানে স্থানান্তরিত হবে, ডানে সরে যাবে। তাহলে আগের দামে এখন তুমি মাংসের চাহিদা করতেছো OM1 পরিমাণ বা 12 কেজি, তার মানে কি চাহিদা বেড়ে গেল না? OM0 থেকে OM1 হলো, অর্থাৎ চাহিদা বেড়ে গেল, অর্থাৎ দাম অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের চাহিদা বেড়ে গেছে কি আয়ের পরিবর্তনের ফলে বা অন্যান্য বিষয়গুলোর যে কোনোটির পরিবর্তনের ফলে। দাম অপরিবর্তিত থেকে অন্যান্য বিষয়গুলোর যে কোনোটির পরিবর্তনের ফলে যদি চাহিদা বাড়ে সেটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি। চাহিদার বৃদ্ধি, বুঝেছেন আপনারা? ক্লিয়ারলি বুঝছেন সবাই? এখন উল্টাটা যদি হয়, তোমার বাবার আয় 50,000 থেকে 60,000 না গিয়ে আয় যদি 50,000 থেকে 40,000-এ আসে, তখন চাহিদা কী হবে? চাহিদা কমে যাবে, চাহিদা রেখা বামে শিফট করবে। চাহিদা রেখাটা কী হবে? চাহিদা কমে যাবে বিধায় চাহিদা রেখাটা বামে সরে আসবে। চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে যায়, আর চাহিদা কমলে চাহিদা বামে আসে, চাহিদা রেখা বামে আসে। তো সমান্তরালভাবে বামে সরে আসবে। নতুন চাহিদা রেখা আমরা পাবো, মনে করো D2 নতুন, এটা পাইলাম আমরা চাহিদার বৃদ্ধি, আর এটা পাবো আমরা চাহিদার হ্রাস। মনে করো এখানে D2 দিলাম, D2। তাহলে আগের দামে এই 600 টাকা দামে এখন চাহিদা হচ্ছে OM2 পরিমাণ, OM0 থেকে কমে OM2-তে আসছে, অর্থাৎ 7 কেজিতে আসছে মনে করো। তাহলে কি হলো? চাহিদা কমে গেল। চাহিদার এই কমাটাকে বলা হয় চাহিদার হ্রাস। তোমরা কি বুঝছো? এটা চিত্র আঁকা একদম সহজ, মনোযোগ সহকারে দেখো। আমি তো অনেক হিজিবিজি হয়ে গেছে চিত্রটা কোনো কারণে, বিভিন্ন লেখালেখির কারণে। দেখো একেবারেই সহজ, স্কেল দিয়ে পরপর একদম সমান্তরালভাবে 3টা রেখা টেনে নিবা। পারবা না এইভাবে আঁকতে, সমান্তরাল করে নিতে? এটা হলো প্রাথমিক রেখা, এটা হলো ডান পাশে সরে গেল মানে বাড়লো, এটা কি বামে সরে আসলো মানে কি কমলো। এইভাবে দামটা নিবা। এই যে খুব কঠিন। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকে আর আলোচনা করা যাবে না, অনেক আলোচনা হয়েছে আমি মনে করি। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আগামী দিন আমরা আলোচনা করব নতুন টপিক, ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা, এগুলো দেখো। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। স্ক্রিনশট নাও সবাই। হ্যাঁ, ওগুলো তো আমি করাবো রে বাবা, বলছি করাবো, 100% শিওর থাকো আমি করাবো। তুমি এগুলো রেগুলার হও না, অ্যাডজাস্ট হও, অনেক সুযোগ আসবে, সমস্যা নেই, আমি করাবো। এখন তুমি পড়তেছো, আপাতত পড়তে থাকো, সমস্যা আছে নেহাল? দেখি আর কিছু সংখ্যক স্টুডেন্ট আরও অ্যাড হবে, অ্যাড হোক। আমি দরকার হলে সামনের মাসে তোমাদেরকে এক্সট্রা 2-4টা ক্লাস দেবো, এখন ওটা কোনো ব্যাপার না, আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের জায়গা থেকে বলো এখন কি অবস্থা, আজকের ক্লাস কেমন লাগলো? যারা নতুন আসছো শেষের 5 জন। অর্পণ তুর্য কি অবস্থা? প্রতিদিনই ক্লাস করতে ইচ্ছা করে স্যার। জি জি জি, ভালো কথা। প্রতিদিনই ক্লাস করতে ইচ্ছা করে। তুর্য মজুমদার, কেমন পড়লেন আজকে? ভালো লাগছে তো? ওই প্রাইভেটের থেকে ভালো একটু হইলেও তো চেঞ্জ পাইছো নাকি? যাই হোক, অনেক বলবো না, একটু হলে চেঞ্জ হলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা তোমাদের নতুন ফ্রেন্ড সার্কেল যে যার অবস্থান থেকে সবাই একটু প্রসারিত করো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমরা স্ক্রিনশট নাও। জি, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনশটটা নিয়ে নাও সবাই।